বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী আর সুন্দর ধারণাগুলোর মধ্যে একটা হল বিবর্তন। কিন্তু এটা নিয়ে আমাদের মনে অনেক ভুল বোঝাবুঝিও আছে, তাই না? চলুন আজ আমরা একদম ধাপে ধাপে খুব সহজ করে এই অসাধারণ ধারণাটা গড়ে তুলি। আমাদের লক্ষ্য হল এর মূল ছবিটা যেন সবার মনও একেবারে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আলোচনা শুরু করার আগে আসুন সবচেয়ে বড় ভুল ধারণাটা ভেঙে ফেলি। অনেকেই ভাবেন বিবর্তন মানে হলো একটা বানর একদিন ঘুম থেকে উঠে দেখল সে মানুষ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এমন নয়। দেখুন এই স্লাইডটা কত সহজভাবে দেখাচ্ছে। বিবর্তন কোনো একটা প্রাণীর জীবনে ঘটে যাওয়া জাদুর মতো পরিবর্তন নয়, বরং এটা একটা পুরো জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার বছর ধরে, অনেক প্রজন্ম ধরে একটু একটু করে ঘটতে থাকা একটা পরিবর্তন। এই লাইনটা আমাদের ব্রেনে একদম লক করে ফেলতে হবে। ব্যক্তি অভিযোজিত হয়, জনগোষ্ঠী বিবর্তিত হয়। এর মানে কি? মানে হলো একজন ব্যক্তি তার জীবনে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, যেটাকে আমরা বলি অভিযোজন। কিন্তু বিবর্তন হলো পুরো জনগোষ্ঠীর জিনগত গঠনের পরিবর্তন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘটে। তাই মনে রাখতে হবে বিবর্তনের মূল একক কোনো ব্যক্তি নয়, পুরো জনগোষ্ঠী। বেশ, ভুল ধারণা তো ভাঙা গেল। এবার তাহলে চলুন আসল আলোচনায় প্রবেশ করা যাক। বিবর্তন কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের জানতে হবে বিবর্তন আসলে কি। এই অংশে আমরা এর সবচেয়ে সহজ আর মৌলিক সংজ্ঞাটা জানব। এখন দেখুন, এই স্লাইডে একটা শব্দ আছে, অ্যালেল ফ্রিকোয়েন্সি। শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা খুবই সোজা। আমাদের সবার মধ্যেই এক একটা জিনের বিভিন্ন সংস্করণ বা ভার্সন থাকে, যেগুলোকে বলে অ্যালেল। যেমন ধরুন, চোখের রঙের জন্য কারো কালো রঙের অ্যালেল আছে, কারো বাদামি। একটা জনগোষ্ঠীর মধ্যে কোনো নির্দিষ্ট অ্যালেল কতটা কমন, তার শতকরা হিসাবটাই হলো অ্যালেল ফ্রিকোয়েন্সি। আর এটাই হলো আসল কথা। যদি পুরো আলোচনা থেকে মাত্র একটা লাইন মনে রাখতে বলা হয়, তাহলে সেটা হলো এই লাইনটা। বিবর্তন আর কিছুই না, এটা হলো কোনো জনগোষ্ঠীর মধ্যে সময়ের সাথে সাথে এই অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। যখন কোনো একটা অ্যালিল আগের চেয়ে বেশি বা কম কমন হয়ে যায়, আমরা বলি ওই জনগোষ্ঠীর বিবর্তন ঘটছে। দেখলেন তো? একদম সহজ। আমরা তো জানলাম যে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনই হলো বিবর্তন। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই পরিবর্তনটা ঘটায় কে? এর পিছনে কোন শক্তিগুলো কাজ করে? এই অংশে আমরা বিবর্তনের সেই ইঞ্জিন বা চালিকা শক্তিগুলোর সাথেই পরিচিত হব। মূলত এই চারটে প্রধান শক্তি একটা জনগোষ্ঠীর অ্যালিল ফ্রিকোয়েন্সি বদলে দেয়। প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন, জিন প্রবাহ আর জেনেটিক ড্রিফট। এদের প্রত্যেকটা একটু ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করে, আর আমরা খুব তাড়াতাড়ি এদের প্রত্যেকের সাথে পরিচিত হব। এরাই হলো বিবর্তনের মূল চালক। কিন্তু এই চালিকার শক্তিগুলো কাজ করার আগে একটা জিনিস থাকা কিন্তু আবশ্যক। অনেকটা গাড়ি চলার জন্য যেমন জ্বালানি লাগে, ঠিক সেরকম বিবর্তনের সেই জ্বালানি বা কাঁচামাল হল ভিন্নতা বা ভ্যারিয়েশন। সোচুন তো, একটা জনগোষ্ঠীর সবার চেহারা, সবার বৈশিষ্ট্য যদি হুবহু এক হতো, তাহলে প্রকৃতি কাকে বেছে নিত? তাই ভিন্নতাই হল সব কিছুর শুরু। তাহলে প্রশ্ন হল, এই বিভিন্নতা আসে কোথা থেকে? এর তিনটা প্রধান উৎস আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মিউটেশন, যা ডিএনএতে পরিবর্তনের মাধ্যমে একদম নতুন অ্যালিল তৈরি করে। এটাই নতুনত্ব আসার একমাত্র রাস্তা। এরপর আছে মিওসিস আর র্যান্ডম ফার্টিলাইজেশন, যেগুলো আমাদের বাবা মা থেকে পাওয়া জিনগুলোকে ওলটপালট করে মিশিয়ে আর নতুন করে জোড়া লাগিয়ে অসাধারণ সব কম্বিনেশন তৈরি করে। এই ছোট্ট বাক্যটা তাদের কাজকে দারুণভাবে বুঝিয়ে দেয়। এভাবে ভাবুন, মিউটেশন হলো সেই লেখক যে অভিধানে নতুন নতুন শব্দ যোগ করে, আর মায়োসিস হলো সেই কবি যে পুরনো শব্দগুলোকেই নতুন করে সাজিয়ে অসাধারণ সব কবিতা লেখে। বিভিন্নতা তৈরির জন্য দুটোই কিন্তু খুব জরুরি। এবার চলুন কথা বলি বিবর্তনের সবচেয়ে পরিচিত চালিকা শক্তিটা নিয়ে, প্রাকৃতিক নির্বাচন। এটা ছিল চার্লস ডারউইনের সেই যুগান্তকারী ধারণা, যা জীব বিজ্ঞানের ইতিহাসটাই বদলে দিয়েছিল। চলুন দেখি এই অসাধারণ প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে। ডারউইন এটাকে চারটা সহজ কিন্তু শক্তিশালী ধাপে ব্যাখ্যা করেছেন। প্রথমে, প্রয়োজনের চেয়ে অনেক বেশি সন্তানের জন্ম হয়। দ্বিতীয়ত, সেই সন্তানদের মধ্যে স্বাভাবিকভাবেই অনেক পার্থক্য বা বিভিন্নতা থাকে। তৃতীয়ত, খাবার আর বাসস্থানের মতো সীমিত জিনিসের জন্য তাদের টিকে থাকার এক কঠিন সংগ্রামে নামতে হয়।
আর সবশেষে যাদের মধ্যে পরিবেশের জন্য সবচেয়ে মানানসই বৈশিষ্ট্য থাকে তারাই সেই সংগ্রামে যেতে বেশি দিন বাঁচে এবং তাদের জিন পরবর্তী প্রজন্মে বেশি করে ছড়িয়ে দেয়। এখানে ফিটনেস শব্দটার একটা বিশেষ অর্থ আছে যা আমরা সাধারণত যা বুঝি তার থেকে একটু আলাদা। ফিটনেস বলতে আমরা শারীরিক শক্তি ভাবি, কিন্তু বিবর্তনের ভাষায় ফিটনেস মানে হল সফলভাবে বংশধর রেখে যাওয়ার ক্ষমতা। যে জীব যত বেশি সফল বংশধর রেখে যেতে পারে প্রকৃতিতে সে তত বেশি ফিট, সে শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী হোক বা না হোক। দারুণভাবে প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করলেও তিনি একটা বড় রহস্যের সমাধান করতে পারেননি। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়, এই ধাঁধার সমাধান এনে দিয়েছে আধুনিক জেনেটিক্স। আর ডারউইনের তত্ত্বের সাথে জেনেটিক্সকে মিলিয়েই তৈরি হয়েছে বিবর্তনের আধুনিক এবং সম্পূর্ণ গল্পটা। এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে জেনেটিক্স কিভাবে ডারউইনের গল্পের শূন্যস্থানগুলো পূরণ করেছে। ডারউইন দেখেছিলেন যে প্রকৃতি কি করছে, কিছু বৈশিষ্ট্যকে বেছে নিচ্ছে, আর জেনেটিক্স আমাদের দেখিয়েছে সেটা কিভাবে হচ্ছে। অর্থাৎ সেই বৈশিষ্ট্যের মূলে আছে জিন বা অ্যালিল, আর সেই জিনের নতুন বৈচিত্র্য আসছে মিউটেশন থেকে। এই বাক্যটা আধুনিক তত্ত্বের একেবারে সার কথা। প্রাকৃতিক নির্বাচন কাজ করে আমাদের চোখে দেখা বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর, যেমন একটা পাখির ঠোঁটের আকার, কিন্তু এর ফলে পর্দার আড়ালে যেটা বদলে যায় তা হলো ওই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন বা অ্যালিলের ফ্রিকোয়েন্সি। একটা হলো দৃশ্যমান প্রক্রিয়া, আর অন্যটা তার পেছনের আসল জেনেটিক পরিবর্তন। বিবর্তনের ফলে শুধু একটা জনগোষ্ঠীর মধ্যে পরিবর্তন আসে না, দীর্ঘ সময় ধরে এর ফলে সম্পূর্ণ নতুন প্রজাতিও তৈরি হতে পারে। এই অসাধারণ প্রক্রিয়াটাকে বলা হয় স্পিসিয়েশন বা প্রজাতি গঠন। চলুন দেখি এটা কিভাবে ঘটে। প্রজাতি গঠনের মূল চাবিকাঠি হল একটাই শব্দ, বিচ্ছিন্নতা। আর নির্দিষ্ট করে বললে প্রজননগত বিচ্ছিন্নতা। যখন দুটো জনগোষ্ঠী কোনো কারণে, ধরুন একটা বিশাল নদী বা পর্বতমালার জন্য একে অপরের সাথে আর মেলামেশা করতে পারে না, তখন তারা দুটো আলাদা আলাদা পথে বিবর্তিত হতে শুরু করে। তাহলে নতুন প্রজাতি তৈরির রেসিপিটা কি? খুবই সহজ। দুটো জনগোষ্ঠীর মধ্যে জিনের আদান প্রদান বা জিন প্রবাহ বন্ধ করে দিন, আর তাদের আলাদাভাবে বিবর্তিত হওয়ার জন্য যথেষ্ট সময় দিন। একসময় তারা এতটাই আলাদা হয়ে যাবে যে তারা আর নিজেদের মধ্যে প্রজনন করতে পারবে না, আর ঠিক তখনই একটা নতুন প্রজাতির জন্ম হবে। এতক্ষণ আমরা একটা অসাধারণ তত্ত্বের কাঠামো তৈরি করলাম, কিন্তু যে কোনো বৈজ্ঞানিক তত্ত্বের জন্য সবচেয়ে জরুরি হল প্রমাণ। এই শেষ অংশে আমরা দেখব বিবর্তন তত্ত্বকে সমর্থন করার জন্য আমাদের হাতে কি কি অকাট্য প্রমাণ আছে। বিবর্তনের পক্ষে প্রমাণ কোনো একটা জায়গা থেকে আসে না, বরং বিজ্ঞানের নানা শাখা থেকে আসা অসংখ্য প্রমাণ একই দিকে আঙুল তোলে। পাথরের বুকে দেখা ফসিলের গল্প থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দেহের গঠনের মিল, আমাদের শরীরে থাকা নিষ্ক্রিয় অঙ্গ, মায়ের গর্ভে ভ্রূণের বিকাশের মিল, এমনকি আমাদের ডিএনএর কোড পর্যন্ত সবকিছুই একটাই গল্প বলে, এক সাধারণ পূর্বপুরুষ থেকে সময়ের সাথে পরিবর্তনের গল্প। তাহলে আমাদের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? যদি সবকিছু ভুলেও যান, শুধু এই একটা বাক্য মনে রাখুন: বিবর্তন হল প্রজন্মের পর প্রজন্ম ধরে জনগোষ্ঠীর মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন, যা মিউটেশন দ্বারা চালিত হয় এবং প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট ও জিন প্রবাহ দ্বারা আকার পায়। এটাই হল জীবজগতের এই অসাধারণ বৈচিত্র্যের পেছনের মূল বৈজ্ঞানিক ব্যাখ্যা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা যে তথ্যটা নিয়ে আলোচনা করলাম, এটা শুধু অতীতের বইয়ের পাতার গল্প নয়, এটা এই মুহূর্তেও আমাদের চারপাশে ঘটে চলেছে। একটু ভেবে দেখুন তো, আমাদের কার্যকলাপ, যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন বা শহর তৈরি করা, কিভাবে পৃথিবীর অন্য প্রাণীদের বিবর্তনের পথকে দ্রুত বদলে দিচ্ছে। উত্তরটা হয়তো আমাদের সবার ভবিষ্যতের জন্যই খুব জরুরি।